Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো আজকে এটা দ্বিতীয় ভিডিও হচ্ছে। আগে আমি অ্যানাটমিটা বলেছি, তো আজকে গাইডেন্স ফর ফার্স্ট প্রপ এমবিবিএস ব্যাচ 2023 এদের যে প্রপ এক্সামিনেশন আছে তার যে ফিজিওলজির জন্য আমি আজকে কিছু কথা বলবো তোমাদেরকে ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন হয়ে যেও। ওখানে তোমাদের যাবতীয় ডাউট তোমরা জিজ্ঞাসা করতে পারো, বা আমিও টাইম টু টাইম ওখানে অনেক কিছু তোমাদের জন্য পিডিএফ শেয়ার করি। তো অবশ্যই কিন্তু ওখানে জয়েন হয়ে যাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আহ, তোমার নিট অ্যাসপিরেন্ট হও বা এমবিবিএস এর জন্য যারা পড়ছো, তো সবারই কিন্তু কাজে লাগবে পরে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ফার্স্ট প্রপ এমবিবিএস ব্যাচ 2023-এর জন্য ফিজিওলজির জন্য যেটা বলার থিওরির, তো তোমরা লাস্ট 7 to 8 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ টপিকস, আমি আগের ভিডিওতেও বলেছি যে তোমাদের পিআইকিউ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের ইউনিভার্সিটি এক্সামের জন্য তোমরা পিআইকিউ করবে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে কারেন্ট সেমিস্টার পেপারস, যেগুলো তোমাদের এখন সেমিস্টারে হয়ে গেছে, তোমার 3টে সেমিস্টার হয়েছে বা 2টো সেমিস্টার হয়েছে কোনো কোনো কলেজে। তো প্রতিটা ওয়েস্ট বেঙ্গলের যে প্রতিটা মেডিকেল কলেজ আছে সেখানে তোমরা সেমিস্টার পেপারগুলো জোগাড় করো। তো সেইগুলো জোগাড় করে তারপরে তোমরা ওখানে যে ক্লিনিক্যাল কন্ডিশনগুলো থাকবে সেগুলো সলভ করো, কারণ মাঝে মধ্যে ওই কোশ্চেনগুলো রিপিট হয় ইউনিভার্সিটি এক্সামে। এরপরে কিছু নিউ টপিকস থাকে, তো নিউ টপিকস তোমরা পড়তে পারো। নিউ টপিকস কিছু কিছু যে জিনিস থাকে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসেনি, তোমাদের পড়তে যে মনে হয়েছে যে না, এটা আসতে পারে, তো সেইগুলো কিন্তু তোমরা দেখতে পারো একবার। কিন্তু এই কারেন্ট সেমিস্টার পেপার আর লাস্ট 7 to 8 ইয়ার্স করলে তোমাদের 75% কোশ্চেন কিন্তু কভার হয়ে যাবে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু অ্যান্সার অবশ্যই পয়েন্ট ওয়াইজ আর ফ্লো চার্টে লিখবে, বিশেষ করে ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির জন্য, কারণ পয়েন্ট ওয়াইজ আর ফ্লো চার্টে না লিখে তোমরা কিন্তু মার্কস পাবে না ভালো। তো এরপরে দেখো, একটা তোমাদের সেমিস্টারের কোশ্চেন আমি নিয়েছি আইপিজিএমিআর এর। তো a 60-year-old man with long-standing hypertension develops chest pain on exertion, which relieves on taking rest or on giving oral nitrates. In ECG, there was a significant ST depression in anterior chest leads. তাহলে তোমাদেরকে বলেছে যে এই কন্ডিশনটা কি, ক্লিনিক্যাল ফিচার্স, পসিবল কজ অফ সাচ ক্লিনিক্যাল ফিচার্স। তো দেখো, এখানে তোমরা যারা ইসিজি ভালো করে পড়েছো তারা সবাই জানো যে যখন তোমাদেরকে এখানে বলে দিচ্ছে যে এসটি ডিপ্রেশন হয়েছে, এসটি ডিপ্রেশন আর টি ওয়েভ ইনভার্সন, টি ওয়েভ ইনভার্সন এখানে বলা নেই, তোমরা সেকেন্ড ইয়ারে যেও পড়বে। তো এই দুটো যদি থাকে ইসিজিতে, তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি চান্স হচ্ছে মায়োকার্ডিয়াল ইসচেমিয়া হওয়ার। এরপর মায়োকার্ডিয়াল ইসচেমিয়ার একটা কমপ্লিকেশন হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। তো এখানে দেখো ডেভেলপ চেস্ট পেন বলেছে, তো তোমরা অনেকেই পড়েছো অ্যানজাইনা, এবং এনসিআরটিতেও পড়েছো বা অন্য জায়গাতেই পড়েছো যে অ্যানজাইনা পেক্টোরিসের মেন ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে চেস্ট পেন। তো তোমাদেরকে এখানে সুন্দরভাবে লিখতে হবে যে অ্যানজাইনা পেক্টোরিস ডিউ টু মায়োকার্ডিয়াল ইসচেমিয়া। যদি এসটি এলিভেশন হতো, যদি এখানে এসটি এলিভেশন লেখা থাকতো, তাহলে লিখতে হতো তোমাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, এএমআই। তো এই জিনিসটা খেয়াল রাখবে। এরপর দেখো, তোমাদেরকে বলেছে যে গিভ টু রিজন টু সাপোর্ট ইউর অ্যান্সার। আরেকটা কথা বলতে, এটা চেনার উপায় আছে, যখনই তোমার দেখবে ওরাল নাইট্রেটস লেখা আছে, তোমরা সেকেন্ড ইয়ার ফার্মাতে যে পড়বে, ওরাল নাইট্রেটস কিন্তু দেওয়া হয় হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিসের জন্য। তোমরা পরে যে পড়বে ফার্মাকোলজিতে যে আইসোসরবাই ডাইনাইট্রেট, জিটিএন, এগুলো সব গ্লিসারাইড ট্রাইনাইট্রেট, এগুলো সব কিন্তু দেওয়া হয় অ্যানজাইনা পেক্টোরিসের জন্য। তো এটা তোমার ফার্স্ট ইয়ারে বুঝতে পারবে না, সেকেন্ড ইয়ারে আসলে বুঝতে পারবে। তো তাহলে তোমাদের চেস্ট, এখানে বলেছে যে তোমাদের রিজন কি যে সাপোর্ট করার জন্য অ্যান্সারটাকে, সেটা হচ্ছে চেস্ট পেন আর লং স্ট্যান্ডিং হাইপার টেনশন। আমি লিখে রেখেছি, এটা পড়ে নেবে তোমরা, এত কিছু বলা তো বললে ভিডিওটা লং হয়ে যাবে অনেক। তারপরে দেখো, এখানে বলেছে যে হোয়াই এসটি সেগমেন্ট ইজ আইসোইলেকট্রিক ইন নর্মাল ইসিজি। তো আইসোইলেকট্রিক হয় তার কারণ হচ্ছে লং ডিউরেশন অফ দি প্ল্যাটু ফেজ। তোমরা অনেকে প্ল্যাটু ফেজ পড়েছো, যখন তোমরা যেহেতু সিবিএস পড়েছো, প্ল্যাটু ফেজে তোমাদের দেখবে ওটা আইসোইলেকট্রিক হয়েছে, তো এবার এটা তোমাদের লিখতে হবে যে প্ল্যাটু ফেজের জন্য হচ্ছে। আর এটা যেটা 3 নম্বর যেটা ছিল, ক্রনিক হাইপার টেনশন ইজ এ প্রিডিসপোজিং অফ ফর দিস কন্ডিশন, এটা তোমার লিখবে যে ক্রনিক হাইপার টেনশন হলে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা এটা তোমাদের লিখতে হবে। এরপর নাইট্রেটস কিভাবে কাজ করে, সিমটমস গুলো কিভাবে রিলিভ করে, সেটা তোমার লিখবে যে নাইট্রেটস হচ্ছে ভেনোডাইলেটাস আর আর্টেরিয়াল ডাইলেটাস হিসেবে কাজ করে। তো ওই জন্য কি হয়, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ডটাকে রিডিউস করে দেয়। মানে ওটা সিএডি বা সিএডির জন্য বা ক্রনিক হাইপার টেনশনের জন্য তোমাদের আর্টারি গুলো হচ্ছে ঠিক হয়ে যায়, থিকেনিং হয়ে যায়। তো সেইটা যদি ওরা ডায়ালেট করে দিতে পারে, তাহলে তোমাদের মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কিন্তু কমে যাবে। এইভাবে রিলিভ করে লিখতে হবে তোমাদের গুছিয়ে।
এরপর দেখো আরেকটা কোশ্চেন, হাউ মাচ ইজ দ্য টোটাল বডি ওয়াটার অফ এ 70 কেজি মেল ইন্ডিভিজুয়াল। তো এইটা তোমরা যারা ডিপি পড়ো, দা দেবাশিস প্রামাণিক স্যারের বই পড়ো, তো ওখানে দেখবে হেমাটোলজি পোর্শনে যাবে, তারপর চ্যাপ্টার দেখবে কম্পোজিশন অফ ব্লাড অ্যান্ড প্লাজমা প্রোটিনের ফার্স্ট টপিকটা এটা রয়েছে, এটা কিন্তু তোমরা দেখবে, আমি পুরোটা লিখিনি অ্যান্সারটা। তো দেখো 70 কেজি মেল ইন্ডিভিজুয়ালে আমাদের দেহে যত কেজি বডি ওয়েট, তার 60% কিন্তু থাকে হচ্ছে ওয়াটারের ওয়েট, মানে বডি ওয়াটারের ওয়েট। তাহলে 70 কেজি যদি মানুষটার ওয়েট হয় টোটাল, তাহলে 70-এর 60%, মানে 70 × 60/100, মানে 42 লিটার তোমাদের ওয়াটার থাকবে। এইটা তোমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা। তারপর তোমাদের বডি ফ্লুইড কম্পার্টমেন্ট সম্পর্কে জেনে ওটা তোমরা ডিপি থেকে দেখে নেবে, কারণ সব জিনিস তো এখানে লেখা সম্ভব না। তারপর দেখো, এই 40-year-old সাবজেক্ট হু হ্যাজ আন্ডারগন গ্যাস্ট্রেক্টমি, রিসেকশন অফ স্টোমাকটা কেটে বাদ দিয়ে দিয়েছে, প্রেজেন্টস উইথ অ্যানিমিয়া অ্যান্ড নিউরোলজিক্যাল সিমটমস, এটা খুব কমন কোশ্চেন তোমাদের। তো হোয়াট আর দ্য পসিবল মেকানিজম ফর দিস ক্লিনিক্যাল ফিচার, পসিবল মেকানিজম কি, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্ট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, বা যেটাকে তোমার পার্নিসিয়াস অ্যানিমিয়া বলতে পারো, এটা হয়েছে। তার কারণ হচ্ছে কি, এটা তোমাদের গুছিয়ে লিখতে হবে, যে যদি গ্যাস্ট্রেক্টমি হয় তাহলে স্টোমাকটা কেটে বাদ দিলে প্যারাইটাল সেলও চলে গেল। এবার প্যারাইটাল সেল তোমাদের কি করে, ভিটামিন বি 12 এর যে অ্যাবজর্পশনে ওটা সাহায্য করে। এরপর কারণ সে ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ করে। তো ভিটামিন বি 12 অ্যাবজর্পশন যদি না হয় তাহলে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হবে। তো তার জন্য কি হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্ট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা পার্নিসিয়াস অ্যানিমিয়াও বলতে পারো তোমরা, একটা টাইপ। এরপর তোমরা এটাও লিখে দেবে যে দেয়ার ক্যান বি আয়রন ডেফিসিয়েন্ট অ্যানিমিয়া টু। তার কারণ কি, আয়রন ডেফিসিয়েন্ট অ্যানিমিয়া এখানে হতে পারে, কারণ যেহেতু আহ, মানে তোমাদের এইচসিএল সিক্রিট হচ্ছে না এখানে প্যারাইটাল সেল থেকে, তাহলে তোমাদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্ট অ্যানিমিয়া হতে পারে। তো এটা লিখে দাও, তাহলে এটা ফুল ফুল মার্কস পাবে তোমরা। আর তারপরে তোমাদের আরবিসি ইন্ডিসেস চেয়েছে, ওটা তোমরা লিখবে, আরবিসি ইন্ডিসেস, এমসিভি আর মিন কর্পাসকুলার ভলিউম, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এগুলো তোমাদের কি হয়, এমসিভি বেড়ে যায়, এমসিএসি নর্মাল রেঞ্জে থাকে, এটা তোমাদেরকে লিখতে হবে আর কি। আর তারপরে যে কোশ্চেনগুলো আছে, ডিফাইন জন্ডিস, এটা তোমাদের কমন কোশ্চেন, এটা তোমাদের বই থেকে দেখে নেবে। আর জন্ডিস তো এবারে খুব ইম্পর্টেন্ট এবারে তোমাদের জন্য। আর একটা কি, ফাইব্রিনোলাইটিক সিস্টেম অ্যান্ড ইটস রেগুলেশন। তো ফাইব্রিনোলাইটিক সিস্টেমটা তোমরা এই ডিপিতে প্লেটলেটস অ্যান্ড ব্লাড কোয়াগুলেশন চ্যাপ্টারে দেখে নেবে। ওটা থ্রম্বিন থ্রম্বোমোডুলিন কমপ্লেক্স দিয়ে কিভাবে প্রোটিনের কাজ করছে, এটা তোমাদের দেখাতে হবে, কোয়াগুলেশনে আছে, দেখে নেবে একবার। আর প্র্যাকটিক্যালের জন্য যেটা বলি, দেখো প্র্যাকটিক্যালে আমি কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলবো, যেগুলো যেগুলো মাস্ট বলবো, সেগুলো কিন্তু তোমাদের পাস করার জন্য মানে তোমাদেরকে পড়তেই হবে আর কি, তোমার জানতেই হবে। তো দেখো প্র্যাকটিক্যালে আমি বলবো যে তোমরা এবিএসএম এর ফিজিওলজি প্র্যাকটিক্যাল বুকটা পড়ো, এবিএস মহাপাত্র। আমার টেলিগ্রাম গ্রুপেতেও দেওয়া রয়েছে, বা যারা টেলিগ্রাম গ্রুপে নতুন জয়েন করবে তারা আমাকে একটা মেসেজ করবে, আমি ওখানে দরকার হলে আরেকবার ফরওয়ার্ড করে দেবো। তো এবিএসএম এর ফিজিওলজি প্র্যাকটিক্যাল বুক তোমরা পড়বে। আর তোমাদের ওই বই থেকে, বইয়ের চ্যাপ্টারের শেষে শেষে একটা একটা করে মানে কোশ্চেন দেওয়া রয়েছে, ওগুলোই কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করে, মানে প্র্যাকটিক্যালে যে ভাইভাগুলো তো হয় আর কি। আর এটা বলি যে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালটাকে কতগুলো পোর্শনে ভাগ করেছি, তো এরকম করে তোমরা যদি পড়ো, এরকম করে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে কিন্তু তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। যেমন হেমাটোলজি, হিউম্যান এক্সপেরিমেন্ট, অ্যাম্ফিবিয়ান চার্টস, ইসিজি অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। তো হেমাটোলজিতে দেখো 60 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল থাকে, তো হেমাটোলজিতে 20, মানে মোটামুটি 20 থেকে 30 মার্কস ওখানেই তো হয়ে যায় হেমাটোলজিতে, মানে 20 মার্কস হেমাটোলজিতে থাকেই থাকে। আর হিউম্যান এক্সপেরিমেন্টে 10 থাকে, আর অ্যাম্পিরিয়ান চার্টসে 10, আর ইসিজি ইনস্ট্রুমেন্ট মিলে 10, এরকম ভাবে থাকে 60 নম্বর। তো দেখো হেমাটোলজিতে এইচবি এস্টিমেশন, তোমার হিমোগ্লোবিন এস্টিমেশন পড়তে পারে, তারপর টোটাল লিউকোসাইট কাউন্ট, তারপর তোমার স্লাইড ব্লাড ফিল্ম, তোমার ব্লাড ফিল্ম কিভাবে তৈরি করে, ব্লাড টানা, মানে ব্লাড টানা বলতে তোমার ব্লাড ফিল্ম কিভাবে তৈরি করছো আর কি, মানে সেটা তোমাদের প্রসিডিওরটাকে জানতে হবে। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ ডিটারমিনেশন জানতে হবে, বিটিসিটি, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম মাস্ট। এই এই কটা জিনিস তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, কারণ দুটো তোমাদের এক্সপেরিমেন্ট অনেক করে দেখাতে হয় আর কি। তারপরে হিউম্যান এক্সপেরিমেন্টের মধ্যে বিপি আর পালস, এই দুটো কিন্তু মাস্ট, বিপি আর পালস, এই দুটো না জেনে পরীক্ষা দিতে যাওয়া মানে ফেল পরীক্ষাতে। আর তোমাদের ডাক্তারি তো অবশ্যই বিপি পালস তো বিশাল ইম্পর্টেন্ট। তারপরে ক্রিনিয়াল নার্ভ এক্সপেরিমেন্ট যেগুলো আছে হিউম্যান এক্সপেরিমেন্টে, সেগুলো তোমরা দেখবে। সব পড়ানো সম্ভব না হলেও অ্যাটলিস্ট 4-5টা করে যাবে, যেগুলো তোমাদের মনে হয় যে না খুব ইম্পর্ট্যান্ট, স্যাররা মাঝে 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 বলে যে তোমরা কোনটা করে এসছো। তো ক্রেনিয়াল নার্ভ এক্সপেরিমেন্টটা অবশ্যই দেখবে, অ্যাম্ফিবিয়ান চার্টস কিন্তু অবশ্যই দেখবে, অনেকে ভুলে যায় অ্যাম্ফিবিয়ান চার্টস দেখতে। অ্যাম্ফিবিয়ান চার্টসে ফ্যাটিক কার্ভটা দেখবে মাস্ট। আরো অনেক কার্ভ আছে, তিনটে কার্ভ আছে টোটাল,
ইনটেক আর বি ইম্পর্টেন্ট। ইসিজি অ্যান্ড ইনস্ট্রুমেন্টস এর মধ্যে আমি বলবো ইসিজি তে হার্ট রেট ক্যালকুলেশন কিন্তু মাস্ট, তোমাকে হার্ট রেট ক্যালকুলেট করতে দেবে, হার্ট ব্লক, এরপর তোমরা সেই ওই আছে না তোমাদের পিআর ইন্টারভাল, ওটা দেখে তোমাদেরকে ঠিক করতে হয় যেটা হার্ট ব্লক, প্রাইমারি হার্ট ব্লক কি সেকেন্ডারি হার্ট ব্লক, এগুলো তোমাদেরকে বলতে দেয় আর কি। ডিপিতে আছে, ভালো করে পড়ে নেবে। ইনস্ট্রুমেন্টের মধ্যে স্টেথোস্কোপ কিন্তু মাস্ট, স্টেথোস্কোপের পার্টস, বিপি মেশিনের পার্টস, তারপর তোমার আরবিসি ডব্লিউবিসি পিপেট, হিমোগ্লোবিনোমিটার, ইএসআর এর জন্য ওয়েস্টার্গিন পিপেট আর উইন্টপ টিউব, এগুলো কিন্তু মাস্ট, মানে খুব ভালো করে পড়ে যাবে। ব্যাস, এটাই ছিল। তোমরা এইভাবে পড়লে দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি কভার হয়ে যাবে। আর তো 20-25 দিন রয়েছে তোমাদের হাতে পড়ার জন্য, অবশ্যই ভালো করে পড়ো। আর বায়োকেমিস্ট্রিটা আমি দেখছি এই উইকের লাস্টের দিকের মধ্যে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ এই 200-250 জন দেখে, তো এটা যদি মোটামুটি 350-400 জন দেখে তো ভালো লাগবে আর কি আমার। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।